দেশে গত কয়েকদিন থেকে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো সাধারণ অথবা নিয়মিত দুর্ঘটনা হতে পারে অথবা হতে পারে না, এই ব্যাপারে তো আলোচনা তর্ক আছে। এবং পার্টিকুলারলি আমরা যারা শুক্রবারে জাতীয় সংসদ ভবনের প্লাজাতে জুলাই সনদ স্বাক্ষর করতে গিয়েছি, সেই দিন যে ঘটনাগুলো ঘটেছে সবগুলোকে যদি মিলিয়ে পড়া হয়, মিরপুরে একটা কারখানাতে আগুন লাগলো, তারপরে শাহজালাল বিমানবন্দরে যে কার্গো কমপ্লেক্সে আগুন লেগেছে, ব্যবসায়ীরা বলছেন 100 কোটি টাকার উপরে ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে। তারপরে হচ্ছে চট্টগ্রামে ইপিজেডে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখলাম। এরকম বেশ কয়েকটা ঘটনা এবং পরম্পরায় বিবেচনা করলে সবাই ধারণা করছেন যে এটা একটা পরিকল্পিত অর্কেস্ট্রেটেড ঘটনা কিনা এবং সেটা আসলে স্বাভাবিকভাবে ব্যাখ্যা করবার সুযোগ আছে কিনা। যদি অন্তর্বর্তীকালীন সরকার স্টেটমেন্ট দিয়ে আশ্বস্ত করেছেন যে এটা আসলে ওরকম কিছু না এবং আমরা এগুলো প্রত্যেকটা আলাদা করে তদন্ত করছি, এর ভিতরে কোনো যোগসূত্র আছে কিনা সেগুলো আমাদের ভেবে দেখা দরকার। পার্টিকুলারলি যে বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি হতে পারে তার ভিতরে প্রথমটা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর করার নিয়ে যে সমাবেশ, জুলাই যোদ্ধা নামে যারা এসছেন প্রতিবাদ করতে, প্রথম কথা হচ্ছে জুলাই যোদ্ধা নামে কোনো নাম অথবা কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করে কাউকে দেওয়া হয়নি। বাংলাদেশে গত বছরের গণ অভ্যুত্থানে যারা যেখান থেকে যে প্ল্যাটফর্মে যতটুকু অবদান রেখেছেন তারা সবাই কোনো না কোনো ফর্মে জুলাই যোদ্ধা। সে একটা গেঞ্জি পরে জুলাই যোদ্ধার ব্যানার নিয়ে আসুক বা না আসুক। দ্বিতীয়ত হচ্ছে যে এই জুলাই যোদ্ধা অথবা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এগুলো বলে চেতনা বিক্রি করা, স্বীকৃতি, টাকা পয়সা, এগুলো কিন্তু একটা অসুন্দর জায়গা। যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সবার ত্যাগ, তিতিক্ষা, কোরবানি সবকিছু অনেক গুরুত্বপূর্ণ একটা জাতির জীবনে এবং এগুলো সবগুলোকে আমাদের সম্মানের সাথে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। কিন্তু ৭১-এর ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ব্যবসাটা করে ৭১-কে বিষয়ে তুলেছে, জুলাই ২৪ কিন্তু ঠিক একইভাবে সেই রকম একটা অপছন্দের জিনিসে পরিণত না হয়। এই বাড়াবাড়িগুলো যেন কোনো প্ল্যাটফর্মের লোকরা না করেন, সেটা মাথায় রাখতে হবে। তৃতীয় কথা হচ্ছে এখানে দাবিগুলো যেগুলো এসছে শহীদ পরিবার, আহত পরিবারের পক্ষ থেকে অথবা পঙ্গু যোদ্ধাদের পক্ষ থেকে, এই দাবিগুলো কিন্তু যৌক্তিক। যে আসলেই পুনর্বাসনে দীর্ঘসূত্রিতা আছে, ঘাটতি আছে, চিকিৎসা ভালো পাচ্ছে না, টাকা পয়সা যেটা সরকার দেবার কথা ছিল অনেকে পায় নাই, অথবা সিলেকশন প্রসেসে ঝামেলা হচ্ছে। এই পুরো সময়টাতে আওয়ামী লীগের হয়ে যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে মারামারি করেছে, সেই ছাত্রলীগ, গুন্ডা পান্ডা, এরাও কিন্তু এই তালিকাভুক্ত হয়েছে। সাধারণ মানুষজন অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্টের লোকদেরকেও জালিয়াতি কাগজপত্র বের করে জুলাই যোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। আবার যারা যেই লেভেলের অসুস্থ, ABCD ক্যাটাগরিগুলো আছে, সেখানে কৃত্রিমভাবে তদবির করে ক্যাটাগরি বাড়ানো, যেন বেশি টাকা পাওয়া যায়, বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়, হাসপাতালগুলোতে সিন্ডিকেট ডেভেলপ করে চিকিৎসার ব্যবস্থা করা, নিজের চিকিৎসার বাইরেও আত্মীয়স্বজন পরিবারের চিকিৎসা এনে ঢোকানো, এইরকম অনেকগুলো অঘটন এবং অপ্রত্যাশিত ঘটনাগুলো কিন্তু ঘটছে। অতএব সেই জায়গাতে দাবিগুলোর ন্যায্যতার পাশাপাশি এই দাবিগুলোকে কেন্দ্র করে যা যা অসুন্দর ঘটনা ঘটছে সেগুলোকেও যেন আমরা একসাথে মাথায় রাখি। এইটা নিয়ে কোনো ব্যবসা যেন না হয়। বাট অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রকে পারপেচুয়ালি এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং আমরা স্বাক্ষরে যেটা বলেছি, আমাদের স্বাক্ষরের ভিতরে একটা অঙ্গীকারনামা মূলত আমরা স্বাক্ষর করেছি, জুলাইকে আপহোল্ড করা, জুলাইয়ের যে অঙ্গীকার, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, জুলাইয়ের যারা শহীদ, আহত পরিবার, তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের যে ক্ষতিপূরণ দেওয়া, সবকিছুর ব্যাপারে কিন্তু আমাদের একটা অঙ্গীকারনামা, এটাতেই আমরা সাইন করেছি। এবং এটা নিয়ে অবশ্যই পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা আছে এবং সেগুলো সবগুলো যৌক্তিক এবং সেগুলো সবগুলোকে আমরা স্বাগত জানাই, সম্মান করি। যারাই আমাদের এই পজিশনের বিপক্ষে বোধ করছেন যে আমাদের কাজটা করা ঠিক হয় নাই, তো সেই জায়গা থেকে
এই প্রতিবাদ করবার যারা এসছেন তারা কি রাস্তায় মানববন্ধনের মতো করে ফুটপাতে দাঁড়িয়ে প্রতিবাদটা করতে পারতেন না? পুলিশের গাড়ি ভাঙতে হইলো কেন, অথবা র্যাবের গাড়িতে করা, এটা কেন করতে হইলো? পুলিশ কি আপনাদেরকে বাধা দিচ্ছিল দাঁড়াতে অথবা আন্দোলন অথবা প্রতিবাদ করতে? বাধা তো দেয় নেই। তো বাধা না দিলেও উস্কানি অংশ হিসেবে এই কাজটা কেন করলেন? নিরাপত্তা বেষ্টনী ক্লোজ করলেন কেন? সারা দুনিয়াতেই রাষ্ট্র সরকারের ন্যায্য প্রতিবাদ করবার জায়গা আছে, সুযোগ আছে, আপনারা সেই প্রতিবাদটা করতেন। এটা করে আপনি কি করলেন? আপনি কি জুলাইকে সম্মানিত করলেন? জুলাইয়ের শহীদ আহত যোদ্ধাদেরকে, যারা যারা ন্যায্যতার জন্য লড়াই করছে তাদের সবাইকে সম্মানিত করলেন, না আসলে বাড়াবাড়ি করলেন বিশৃঙ্খলা তৈরি করে? এটা করে আসলে আপনি কি অ্যাচিভ করলেন? এটা করে দাবিগুলো কি আরো একটু বেশি করে বেগবান হবে? ব্যাপারটা এরকম। এই সরকার তো আপনাদেরও সরকার, আপনাদের গণ অভ্যুত্থানের সরকার। এই নেগোসিয়েশনটা কারো হইল না। অন্যদিকে নিরাপত্তা বেষ্টনী কোর্স করে কিভাবে সিকিউরিটি ফোর্সের এই সিকিউরিটি লেয়ারটা ব্রিজ করা হইলো, এটা কিভাবে সম্ভব? এই কয়েকশো মানুষ এসে সিম্পলি এখানে যৌথ বাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা এরা কোনো কিছু টের পাইল না? গোয়েন্দা সংস্থাগুলো আমাদের কোনো কিছু টের পাইল না যে এতগুলো মানুষকে কিভাবে অনলাইনে মোবিলাইজ করা হচ্ছে, লোক জোগাড় করা হচ্ছে, ঢাকার বাইরে থেকে লোক আনা হচ্ছে, কি পদ্ধতিতে আনা হচ্ছে, এই পুরো প্রসেসের সাথে কারা জড়িত, এই প্রসেসের সাথে কি কোনো রাজনৈতিক দল জড়িত ব্যাকগ্রাউন্ডে, এটার সাথে কি আওয়ামী লীগ জড়িত, এসালামের টাকা জড়িত, এটার সাথে কি আমাদের রাষ্ট্রীয় কোনো সংস্থা জড়িত? সেই প্রত্যেকটা প্রশ্নের একটা জবাব দরকার। অতএব এই ঘটনাকে কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা স্যাবোটাজের ঘটনা ঘটেছে। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটাকে হেয় করা, ছোট করা, বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করা, এবং কোনো না কোনো ফর্মে আমাদের গোয়েন্দা সংস্থার শুধু ফেইলিয়র না, তাদের এইখানে মদতও থাকতে পারে। কারণ তাদের অংশগ্রহণ ছাড়া, তাদের মদত ছাড়া এই লেভেলের সিকিউরিটি ব্রিজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর লোকজন এবং অ্যাম্বাসিডাররা, বিভিন্ন জায়গা থেকে ডেভেলপমেন্ট পার্টনাররা এখানে এসছেন, সেই রকম একটা জায়গায় যদি রাষ্ট্রের বাহিনীগুলো নিরাপত্তা দিতে না পারে, তারা নিরাপত্তার বেষ্টনী ধরে রাখতে না পারে এরকম একটা শান্তিপূর্ণ সময়ে, সেইখানে সেই রাষ্ট্রের বাহিনীগুলো রাষ্ট্রকে কিভাবে একটা ভালো নির্বাচন উপহার দেবে আগামী 4 মাসে, এটা একটা সিরিয়াস কনসার্ন আছে আর কি। এর বাইরের যে আগুনের ঘটনা ঢাকা এয়ারপোর্টে যেটা হয়েছে, এই এয়ারপোর্টের ব্যাপারে কিন্তু পার্টিকুলারলি বলা হয়েছে যে এখানে স্পেশালিস্ট ফায়ার ইউনিট আছে বিমানবন্দরে, যারা 1.5 ঘন্টায় তেমন কোনো রোল প্লে করেন নাই, বাইরে থেকে আসছে ফায়ার ইউনিট, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এটা কেন হইল? এবং একটা জায়গায় 1.5 ঘন্টা ধরে আগুন জ্বলছে, এটা স্প্রেড করছে আরো পরে, তাহলে সেটা করতে কেন অ্যালাউ করা হইলো? এটা কি ডেলিভারেট ছিল, অথবা একটা ঘটনাকে ঘটতে দেওয়া হয়েছে যেন সরকারকে বিব্রত করা যায়? এর প্রত্যেকটা ঘটনাকেই স্যাবোটাজ, পরিকল্পিত, অর্কেস্ট্রেটেড মনে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে জড়িত কারা? দেখেন, এই ঘটনাগুলো থেকে আসলে বেনিফিট নেবে কে? এই ঘটনা ঘটলে কাদের বদনাম হবে? এই ঘটনাগুলো ঘটলে বদনাম হবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার জন্য কাদেরকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করবে? রাষ্ট্রীয় বাহিনীগুলোকে, যারা বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন, আমলাতন্ত্রে আছেন, এজেন্সিতে আছেন। তাহলে রাষ্ট্রের বিভিন্ন ফোর্স, রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি, ইনস্টিটিউশন এবং অন্তর্বর্তীকালীন সরকার মুখোমুখি হয়ে যাবে। জনগণের আস্থা কমে যাবে সরকারের উপর থেকে এবং এই বাহিনীগুলো, আমলাতন্ত্রের উপর থেকে। এই টোটাল গ্যাপের, ভয়েডের বেনিফিটটা আসলে কার পকেটে যাবে? এটার পকেটে যাবে হচ্ছে হাসিনার পকেটে যাবে, আওয়ামী লীগ দিল্লির পকেটে যাবে। তারা যেটা বারবার বলছে, আপা আসবে, আপা আসবে, আবারও ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে, আপা আসবেন না, উনি বিশ্রামে আছেন, উনি আর ফিরবেন না, উনি ওখানে হলিডেতে থাকবেন, ওনার ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই। কিন্তু এই যে অরাজকতা পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, সেটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তনের বাস্তবতাটা আমরা ধারণা করছি, প্রত্যাশা করছি ফেব্রুয়ারি মাসে, সেইটা কোনোভাবে বিঘ্নিত হয় কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গাতেই আমরা বোধ করছি প্রত্যেকটা ঘটনাকে সিরিয়াসলি, থরলি ইনভেস্টিগেট করা দরকার। এবং আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি, শেখ মুজিব
থেকে শুরু করে শেখ হাসিনা, আমার ফাঁসি চাই, মতিউর রহমান রেন্টুর লেখা বই এবং ভিতরকার যত ঘটনা আমরা জানি যে আওয়ামী লীগ হইল সেই রকম দল যে ন্যাব ভাসানীর প্রধান মাওলানা ভাসানীর কনফারেন্সে গিয়ে পুরো সভা ভণ্ডুল করে দিয়ে আসছে, লোক পাঠায়া মাওলানা ভাসানীকে হেনস্থা করছে, ওনার আশেপাশের লোকদেরকে মারছে, শেখ মুজিব করাইছে। শেখ মুজিব কিন্তু সেই লেভেলের গুন্ডা ছিল, লাঠিয়াল বাহিনীর প্রধান ছিল। হাসিনা মতিউর রহমান রেন্টুর বলতে বলছে নিজের দলের লোকদেরকে খুন করায়া, সেই লাশের মিছিল করায়া, বিএনপির বিরুদ্ধে আন্দোলন জমানোর যে গল্প ঘটনা, হাসিনা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে এটাতে সিদ্ধহস্ত। এই লেভেলের কাজ করবার ক্যাপাসিটি তার আছে। আওয়ামী লীগ এমন একটা রুথলেস ক্রিমিনাল অর্গানাইজেশন যে তার পক্ষে আমলারা কিন্তু জনতার মঞ্চ করছে। মহিউদ্দিন খান আলমগীর থেকে শুরু করে এই যে নুরুল হুদা বাটপার যেটা এখন জেলে আছে, এই ধরনের ক্রিমিনাল আমলা, সিভিল সোসাইটির মেম্বার, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, এই বিশাল চক্র আছে যারা শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য, ভারতের স্বার্থ রক্ষা করবার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছে। এবং আওয়ামী লীগ হলো সেই দল যারা বাংলাদেশকে প্রয়োজনে ধ্বংস করে দেবে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো আগুন জ্বালায় পোড়ায় দিবে প্রয়োজনে, যদি সেই দেশে তারা ক্ষমতা যেতে না পারে, ক্ষমতা থাকতে না পারে। তারা মনেই করে না যে তাদের ছাড়া অন্য কারো এই দেশে থাকবার, শাসন করবার, ক্ষমতায় যাবার কারো কোনো অধিকার আছে। আওয়ামী লীগ হলো সেরকম একটা অর্গানাইজেশন। এরপরে এই এনটিটির সাথে, এই ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে, এসএলএমের সাথে এবং ভারতের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থার লোকদের সাথে মিটিং হয়েছে। যেই মিটিংগুলোর রেজাল্টে দফায় দফায় বিভিন্ন অরাজকতা করার চেষ্টা করা, পার্টিকুলারলি অক্টোবর মাসে, যেখানে আমরা ধারণা করছি যে মানবতা বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল আছে আইসিটিতে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে ক্রিমিনাল গ্রেফতার, এবং আওয়ামী লীগের যারা অলিগার্ক, সুবিধাভোগী এবং সংগঠন, তাদের বিচারিক প্রক্রিয়াতে দু একটা রায় আসতে পারে, অথবা যদি না হয় সেটা নভেম্বরে আসবে। অর্থাৎ এইটাকে কেন্দ্র করে একটা অরাজকতা তৈরি করা, যেটা বাংলাদেশে একটা ভালো নির্বাচন না হয় সেইটার পথে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। তো এই প্রত্যেকটা ঘটনার এই বাস্তবতাগুলো, পরম্পরাগুলো আমাদেরকে মাথায় নিয়ে বিবেচনায় রেখে এই ঘটনাগুলো দেখতে হবে এবং পড়তে হবে। এবং এটার সাথে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরকার আওয়ামী লাসপেন্সাররা জড়িত, সেটা পুলিশ বাহিনীতে হোক, গোয়েন্দা সংস্থাতে হোক, যৌথ বাহিনীর ভিতরে হোক, সরকারের ভিতরে হোক, যেখানে যেখানে আগুন লেগেছে, এই প্রত্যেকটা ইপিজেড এবং ঢাকা বিমানবন্দর, এই প্রত্যেকটা জায়গাতে এই জন্য সিরিয়াস। এগুলোতে কেপিআই কিন্তু কি ইনস্টলেশন আর কি। তো এই যে মানে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলোতে যদি সিকিউরিটি দেয়া না যায়, তাহলে রাষ্ট্র তার নাগরিকদের, ভোটারদের নিরাপত্তা কিভাবে দেবে আগামী নির্বাচনে? এবং এই বাহিনী, এই অবস্থা দিয়ে রাষ্ট্রে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব হবে কিনা, এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে। অতএব সরকারকে এই প্রত্যেকটা ঘটনাকেই ভালো নির্বাচনের নিয়ামক সত্য আকারে মাথায় নিয়ে অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা আদেশের খসড়া প্রকাশ করা হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে। পার্টিকুলারলি দু একটা বিষয় নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর ভিতরে ভিন্ন মত আছে। একটা হচ্ছে যে এই গণভোট যেটা হবে জুলাই সনদের উপরে, এটা আসলে কখন হবে? এটা কি আলাদা করে আগেই হয়ে যাওয়া উচিত জাতীয় নির্বাচনের আগে, না এটা জাতীয় নির্বাচনের দিন হওয়া উচিত? এই বিষয়ে আমরা বেশ কয়েকবার কথা বলেছি। প্রথম কথা হচ্ছে দুই দিকেই শক্তিশালী যুক্তি আছে এবং দুই দিকের যুক্তি যথেষ্ট যৌক্তিক, এবং দিন শেষে এটা রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সিদ্ধান্ত দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের সক্ষমতা হচ্ছে এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপকরণ। যে আজকে এখন অক্টোবর মাস প্রায় শেষ দিকে হচ্ছে, ধারণা করছে ডিসেম্বরের প্রথম দিকে হয়তো তফসিল ঘোষণা করবে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয়তো নির্বাচন হবে। তো সেই জায়গাতে যদি একটা গণভোট করতে হয়, সেইটা ইন বিটুইন কিভাবে করা সম্ভব হবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের একটা মতামত চাওয়া দরকার এবং তাদের সক্ষমতার একটা অ্যাসেসমেন্ট দরকার।
এবং সেই অ্যাসেসমেন্টের উপরে ভিত্তি করে অন্য যুক্তিগুলো আসলে আলোচনা করতে হবে, রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা কথা বলতে হবে এবং নির্বাচন কমিশনের আসলে জাতীয় নির্বাচন ভালোভাবে করবার সক্ষমতা কতটুকু আছে সেটাও টেস্ট করতে হবে। তো গণভোট আয়োজন করা অথবা আমরা গত বছর থেকে বলে আসতেছি যে স্থানীয় প্রশাসনের যে কোনো একটা নির্বাচন করা, সেটা করতে পারলে যেটা হবে যে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে যে আসলে তারা পারছে কি পারছে না, কতটুকু পারছে না, এটা কোনো না কোনো ফর্মে টেস্টেড হইতো। এখন যেহেতু আমাদের একটা ইলেকটোরাল ডিমেনশিয়া আছে, গত 24 বছর 2001-এর পরে ভালো নির্বাচন হয়নি এই দেশে, তো সেই জায়গাতে নির্বাচন কমিশন এবং টোটাল প্রশাসনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতায় ঘাটতি আছে। এবং অনেকেই প্রায় সময় বলেন যে 91-তেও তো বহু বছরে বাংলাদেশের ইতিহাসের প্রথম ভালো নির্বাচন হয়েছে, তো 20 বছর পরে তো সেটা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে 91 অথবা 2001-এ আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এতটা ভেঙে যায় না, এত নষ্ট হয়নি। আমার আইনশৃঙ্খলা বাহিনী বলেন, আমার সশস্ত্র বাহিনী বলেন, আমার বিচার বিভাগ বলেন, আমার আমলাতন্ত্র বলেন, আমার টোটাল গোয়েন্দা সংস্থা বলেন, আমার যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে যাদেরকে বুঝি সেটা ভেঙে যায় নাই। কিন্তু আওয়ামী লীগের 16 বছরে বাংলাদেশের এই টোটাল অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্র কাঠামো ভেঙে গেছে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো সেই জায়গাতে গণভোট আয়োজন করা শুধু না, জাতীয় নির্বাচন আয়োজন করাতেই নির্বাচন কমিশন অ্যাজ এন ইনস্টিটিউশন তার সক্ষমতার ঘাটতি নিঃসন্দেহে আছে এবং এটা সে কীভাবে অ্যাড্রেস করবে টাইম টু টাইম তাকে এটা কথা বলা দরকার, ডায়ালগ করা দরকার এবং আমরাও যেই কনস্ট্রাকটিভ সমালোচনা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি সেগুলো তাদেরকে আমলে নেওয়া জরুরি। আগে যারা গণভোট চাচ্ছে তাদের যুক্তিটা হচ্ছে যে জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা জাতীয় মানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে সংবিধানভুক্ত করা এবং আগামী দিনে গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার সেগুলোকে বাস্তবায়ন করবার সাথে জড়িত। অতএব সেই জায়গাতে আমরা আলাদা করে যদি এটা আলোচনা তর্ক বিতর্কটা না হয়, পুরো রাষ্ট্র তো এই ব্যাপারে মতামত নিতে হবে, সকল রাজনৈতিক দল, রাষ্ট্র, সরকার মিলে জনগণের মতামত নিতে হবে। তাহলে আজকে থেকে যদি শুরু করে তাহলে সেটা কখন করবে? সারা দেশের মানুষকে, লোকাল প্রশাসনকে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মক্তব, মন্দির, গির্জা, প্যাগোডা যা আছে, এই যে টোটাল রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে জনগণের কাছে যেটা পৌঁছতে হবে এটা নিয়ে যে এই সনদকে তারা, সনদের ব্যাপারে তারা তাদের সম্মতি আছে কিনা, আইনি ভিত্তি দেওয়া, সংবিধানভুক্ত করা অথবা নতুন সংবিধান করা সেই ব্যাপারে। তো সেই জায়গাতে প্রস্তুতির জন্য সাফিসিয়েন্ট টাইম আসলে আছে কিনা প্র্যাকটিক্যালি, যদি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাই। তো সেক্ষেত্রে নভেম্বরে যদি সবাই মিলে এটা করি, এটা আলাদা করে নির্বাচন করাটা আসলে যৌক্তিক, কারণ বাংলাদেশে এর আগে যে 3টা গণভোট হয়েছে প্রত্যেকটাই আলাদা সময়ে হয়েছে, আলাদা প্রশ্ন ছিল এবং এই প্রশ্নের সাথে সম্মিলিত প্রস্তাবনা ছিল যে জিয়া রহমানের সময়, প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় যেটা হয়েছে, এরশাদের সময় হয়েছে, বেগম খালেদা জিয়ার সময় হয়েছে, সবাই কিন্তু এটা নিয়ে সাফিসিয়েন্টলি আলাপ করেছেন, প্রশ্ন তুলেছেন, প্রস্তাবনা দিয়েছেন, রাষ্ট্র, সরকার প্রত্যেকটা যন্ত্র ব্যবহার করে জনগণের কাছে এগুলো গেছে, এরপরে তারা মতামত দিয়েছেন। তো সেই জায়গাতে এই সময়টা আসলে আমাদের এনাফ কিনা, রাষ্ট্রযন্ত্র পারবে কিনা সেইটার পারার একটা সক্ষমতার বিষয় আছে। দ্বিতীয়ত হচ্ছে করতে পারলে সক্ষমতা যাচ করা যাবে আসলে জাতীয় নির্বাচন করা যাচ্ছে কিনা। তো সেইটা যেমন ভাববার বিষয় আছে, আবার একই দিনে যদি হয় গণভোটের সাথে জাতীয় নির্বাচন, তাহলে কিন্তু ক্যাম্পেইন, আমরা যারা নির্বাচন করব আমাদের জন্য একটা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আমাদের ইলেকশন ম্যানিফেস্টোটা আসলে কি হবে। এই পুরো সনদের যে জটিলতাগুলো আছে, খুবই কমপ্লিকেটেড আলাপ আছে, এই আলাপগুলো আসলে আমরা তুলে ধরতে পারবো কিনা সাফিসিয়েন্টলি এলাকাতে, এবং এলাকাবাসীর সাথে মিশে যেটা মনে হচ্ছে সনদের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ের আলাপ আসলে তারা শুনতে আগ্রহীও না, কিছু 2-4 জন ছাড়া। তাদের কাছে আসলে প্রতিদিনকার দৈনন্দিন যে সমস্যা, সংকট, ভোগান্তি, কষ্ট এগুলো গুরুত্বপূর্ণ এবং তারা এই আলাপগুলো শুনতে চায়। অতএব নির্বাচনে আসলে আমি কোন আলাপটা তুলব, কোনটা আমার প্রায়োরিটি, ভোট এবং ভোটারকে ইনসেন্টিভাইজ করা, সেন্টার পর্যন্ত আসা, ভোট দেবার ব্যাপারে। অতএব সেই জায়গাতে এই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে। উল্টা দিকে বিএনপি সহ যারা বলছে যে এটা নির্বাচনের দিনই করা যেতে পারে, সেক্ষেত্রে এইটার সুবিধাটা হচ্ছে ভোটারদেরকে পুল করার ব্যাপারে আলাদা করে কোনো এফোর্ট রাষ্ট্রকে, সরকারকে, দলগুলোকে দিতে হবে না, একই শ্রমে এটা হয়ে যাবে। অতএব সেই ক্ষেত্রে সাধারণত গণভোট যে 3টা হয়েছে সেখানে ভোটার কিন্তু ভোট দেবার হার কিন্তু খুবই কম ছিল, 10-15-20% বেশি কখনো ছিল না। এবং অ্যাটলিস্ট প্রথম 2টা
78-এ এবং সম্ভবত 84-85-তে যে গণভোট হয় এগুলো হাইলি ম্যানিপুলেটেড ছিল। এই ব্যাপারে যারা তখনকার নির্বাচন কন্ডাক্ট করেছেন তারা সবাই বলেছেন। আর 90s-এ 92-93 সালে যেটা হয়েছে সেখানে ভোটার টার্ন আউট ছিল খুবই কম, যদি এটা নিয়ে কেউ প্রশ্ন তোলে নাই। অতএব সেই জায়গাতে যদি বিএনপির মতো দল যদি ডিসাইড করে যে না আমি আলাদা করে গণভোটে অংশ নেব না, সেক্ষেত্রে যেটা হতে পারে তার টোটাল সংগঠন এটার জন্য ইলেকশন ক্যাম্পেইন করবে না করবার কারণে যেটা হচ্ছে বাকিরা মিলে আসলে কত শতাংশ ভোট পুল করতে পারবে সেটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে। অতএব পক্ষে বিপক্ষে দুই জায়গাতেই খুব শক্তিশালী যুক্তি আছে। আমার মনে হয় যে ঐকমত্য কমিশনের চেয়ারম্যান এবং যে পুরো টিম আছে তারা এটা নিয়ে খোলামেলা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে পারে, মতামত নিতে পারে এবং মতামত ইতিমধ্যে নিয়েছে দফায় দফায়। তো এখন হচ্ছে আসলে সিদ্ধান্ত দেবার সময়। তো এর বাইরে হচ্ছে যে সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা আসছে সেটাও আমরা ফিউচারে কোনো এক সময় বিস্তারিত আলোচনা করব। সম্প্রতি আমরা দেখলাম যে নির্বাচনকে ঘিরে পার্টিকুলারলি এই মাসে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন হিসাবে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল টিছিল কিছু হচ্ছে সেটা কিছু আমরা দেখলাম। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে ভারত থেকে প্রচুর অস্ত্র আসতেছে, বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে দেখলাম, ঢাকাতে দেখলাম, চিটাগংয়ে দেখলাম, তারপর হচ্ছে ট্রেনে যে একটা ট্রেনের পুরো বগি জুড়ে বিশাল ব্যাপক অস্ত্র উদ্ধার করেছে আমাদের সেনাবাহিনী। তো যেগুলো অবশ্যই যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং যে রিলেটেড গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে অবশ্যই এটা তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। বাট ইকুয়ালি এটা কনসার্নিং যে এইরকম একটা সময় এই পরিমাণ অবৈধ অস্ত্র আসতেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা দাগি আসামি, গুন্ডা, সন্ত্রাসী হিসাবে পরিচিত সেই মানুষগুলো বিভিন্ন মহল্লাতে ঢুকেছে। যেমন আমার বরিশালের কথা আমি শুনলাম বিভিন্ন জায়গাতে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, গুন্ডারা আপনার এলাকা ছাড়া চলে গিয়েছিল, শহরে ছিল না, তারা গত সপ্তাহখানেকের ভিতরে এলাকাতে ফিরে আসছে। তো এদিক থেকে অস্ত্র আসতেছে। এসালমের সাথে হাসিনার মিটিংয়ের কথা আপনাদের মনে আছে, হাজার হাজার কোটি টাকার, 4,000 কোটি টাকার লেনদেনের কথা মনে আছে। ঝটিকা মিছিলে 5,000 10,000 টাকা করে ঝুঁকি ভাতা সহ প্রত্যেক মিছিলকারীকে দেয়া, তারপরে সম্প্রতি অস্ত্র উদ্ধার। এরপরে হচ্ছে এই যে সেনাবাহিনীর একজন মেজর হাজব্যান্ড ওয়াইফ যে আওয়ামী লীগের 2-2.5 হাজার লোককে বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ দেবে, নিউ মার্কেট থেকে পুরো গুদাম ভর্তি অস্ত্র উদ্ধার করলো। এই সব কিছুগুলোকে যদি একত্রিত করেন তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব যৌক্তিকভাবে আসতেছে যে নির্বাচনে অরাজকতা এবং সন্ত্রাস এর সাথে যোগ হচ্ছে এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকে হাসিনার যে বিচার চলছে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে, সেটার একটা রায় হবে। সেটাকে কেন্দ্র করেও কিন্তু আওয়ামী লীগের যারা এই নিষিদ্ধ গোষ্ঠী আছে, তাদের এই যে আওয়ামী জঙ্গি যারা আছে, তাদের একটা বিশাল অংশকে সচল করবার জন্য চেষ্টা করা হবে। তো আমরা বোধ করছি এটা খুব বেশি সফল হবে না। আমাদের যে তৎপরতা দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা বাহিনীর যে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, যে আমরা প্রিটি কনফিডেন্ট যে এগুলো সফল হবে না। বা অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি এগুলোকে মাথায় নেওয়া দরকার, আমলে নেওয়া দরকার। যে যৌথ বাহিনী আছে, মাঠে এজেন্সিগুলো আছে, তাদের ভিতরে যে আওয়ামী এলিমেন্টস আছে সেগুলোকে ক্লিন করা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। এই গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ, এই আনসার, এর টপে যে আওয়ামী উপকরণটা আছে এটাকে রেখে এই অরাজকতা মোকাবেলা করা কিন্তু জটিল হয়ে যাবে। পার্টিকুলারলি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা বাড়বে, দলগুলোর ভিতরে নমিনেশনকে কেন্দ্র করে সহিংসতা বাড়বে, দলগুলোর আভ্যন্তরীণ কোন্দল বাড়বে, শত শত মানুষ বিদ্রোহী প্রার্থী হবে বিভিন্ন জায়গাতে, সেগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবার সম্ভাবনা আছে। এটাকে আবার আওয়ামী লীগ এবং এসালামের টাকায় মিলে একটা অরাজকতার সৃষ্টির চেষ্টা চলবে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে একটা অরাজকতার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কিন্তু আমাদের আহ্বান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাহিনীগুলো যারা আছে, রেলেভেন্ট সরকারের বডিগুলো আছে, এগুলোকে অ্যাক্টিভেট করা দরকার এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার ডিসাইসিভলি। এবং আমার বিশ্বাস যে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এই ব্যাপারে সফল হবে নিঃসন্দেহে। ধন্যবাদ।